এই খুঁটি গোড়া থেকে আসছে। আচ্ছা, এটা তার হয়ে গেছে লাইটটা। নমস্কার আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের, ছোট বড় সবাইকে আমি আমার অন্তর থেকে স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা ও ছোট ছোট বাচ্চাগুলোকে আমি আমার অন্তরের ভালোবাসা নিবেদন করি। আজকের আমার সপ্তমবারের কিছু কথা নিজেদের মধ্যে একটু আলোচনায় আসছি। তবে আমার কিছু দর্শক বন্ধুরা একটা প্রাসঙ্গিক খুব অনুরোধ করেছেন যে আমার কথাগুলো একটু প্রতিদিন কম কম করে অনেক দিন ধরে বলা, তাতে শোনার ধৈর্য বা রাতটা কম হয়। তবে আজকের আমি 10:15টায় আরম্ভ করতে পেরেছি আমার বিভিন্ন কাজের হেজারগুলোকে সামলে, যেহেতু আজকে সানডে। তো 11টাতেই আমি আজকের পর্বটা শেষ করব। কেন করোনা আবহে আমি আলোচনাটা একটু দীর্ঘ করতে চাইছি। যেহেতু আমি স্বাস্থ্য শিক্ষা দপ্তরে আমার কর্মজীবন কেটেছে, তাই এই স্বাস্থ্য শিক্ষার ব্যাপারটাকে ঠিক মতন গুরুত্ব না দেওয়ার ফলে আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের অনেকেই এই বিভিন্ন সময় রোগের আবহে পড়েছেন। অতএব এখন কিন্তু সময় এসেছে যে স্বাস্থ্য মন্ত্রকে যারা রয়েছেন তাদেরকে সুস্বাস্থ্যের ব্যাপারে মানুষ যাতে ভালো থাকতে পারেন সে ব্যাপারে নতুন করে চিন্তা ভাবনা করা। আমি সংক্ষেপটা করতে পারছি না একটাই কারণ, যে কোনো আলোচনা যদি দীর্ঘ না হয়, একদম ভেতরে না ঢোকা যায়, তাহলে কিন্তু ওটাকে উপলব্ধি করা খুবই মুশকিল। এখন যে শিক্ষা ব্যবস্থা হয়েছে, এখনকার শিক্ষা ব্যবস্থা আমাদের আজকে চতুর্থ প্রজন্মের আগের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আমূল পরিবর্তন। এখন হয়তো যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে নানা রকম নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু আমি বলবো যে এখনকার যে শিক্ষা ব্যবস্থা, এই জন্য সেই শিক্ষাটা বারে বারে এসে পড়ছে। করোনা আবহে শিক্ষার ব্যাপারটা এসে পড়ছে একটাই কারণ, যে এই শিক্ষা ছাড়া কিন্তু যেহেতু বাঁচার অপর কোনো পথ তামাম বিশ্বের স্বাস্থ্যমন্ত্রক কোনো বের করতে পারলেন না, এবং এই স্বাস্থ্য শিক্ষার অভাবে, স্বাস্থ্য সচেতনতার অভাবে বিশ্বে অনেকবারই মহামারী ঘটেছে, মৃত্যু হয়েছে। ঠিক একটাই কারণ, যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলিনি। যে কোনো রোগে স্বাস্থ্যবিধি না মেনে চলার ফলে এটা।
আর ওটাকে মেনে চলতে গেলে একটা ধারাবাহিক প্রসেসে সেটাকে নিজের মধ্যে করায়ত্ত করতে হবে। ঠিক প্রথমে অ আ বা এবিসিডি বা হিন্দি অক্ষর শেখার প্রথমটা যখন আমরা ভালো করে শিখে ফেললাম, যখন আমি ইংরেজিটা লেখার সময় আমি শিখে ফেললাম যে পাটস্বীরটা এবিসিডি শেখার পরে আমি যখন শিখে ফেললাম যে টেন্সটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সে যখনই শিখে ফেললাম, এই যেমন ইংরেজি ভাষাটা কিভাবে লিখতে হবে যখন আমি কায়দাটা শিখে ফেললাম, আর আমাকে পায় কে? এবারে ইংরেজি জগতে আমাকে কেউ আটকে রাখতে পারবে না, কেননা আমি ওই ফর্মুলাটা শিখেছি যে হাউ টু রাইট, হাউ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওটা আমি প্রথম থেকে ওইভাবে শিখেছি বলে কিন্তু আমরা ইংরেজিতে দক্ষ হয়ে পড়েছি এবং যে কোনো ইংরেজিতে আমাদের কেউ হারাতে পারবে না যারা ঠিক মতন শিখেছি। ঠিক সেই রকম এই ব্যাপারটার মধ্যে প্রথম থেকে সুন্দর করে পদ্ধতিগতভাবে যদি না ঢোকা যায়, আমরা এখন করা হয়নি বলে মনে হচ্ছে অবাস্তব। অবাস্তব কিছুই নেই। আমি এতদিন উদাহরণ দিয়ে বললাম, ওই রকমভাবে যদি ইংরেজি না শিখতাম আমরা কিন্তু ইংরেজি বিদ্যায় দক্ষ হতে পারতাম না। বা অঙ্কের, ধরুন অঙ্কের কথা বলি, অঙ্কে আগে নামতাটা পড়তে হবে, যোগ বিয়োগ শিখতে হবে, গুণ ভাগ শিখতে হবে, সাধারণ কথা। ওইগুলো শেখার পরেই এবার যে কোনো অঙ্ক আসুক না কেন আমরা যেটা অ্যারিথমেটিক বলছি, সে গণিতে যে কোনো অঙ্ক আসুক না কেন আমরা করে দিতে পারবো ওই ফর্মুলা পুট করে। এটা এই এই হলে এই হয়। আমি 10 দিন 10 টাকা নিয়ে বাজার করতে গেছি, 3 টাকা ফিরে এসছে, তাহলে কত টাকার বাজার হয়েছে, কোনটা কত, সেটাকে কত মোট এত এত দিয়ে যোগ করে যত টাকা নিয়ে গেছিলো সেটাকে বিয়োগ করলে কত ফেরত হলো বা কত বাকি থাকলো মাইনাস হবে। এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে যেমন আমার অঙ্কটা ওইটা শিখেছিলাম বলে কিন্তু আমি ওই অঙ্ক যে কোনো করতে পারি। ঠিক এটাও ঠিক একই ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থাটার মধ্যে আমরা প্রথম থেকে যদি ঢুকিয়ে আনতাম, ঢুকিয়ে রাখতাম, তাহলে কিন্তু আমাদের মধ্যে এটা হতো না। এখন যেন মনে হচ্ছে অবাস্তব ব্যাপার। অবাস্তব ব্যাপার কিছুই নেই। শিক্ষার সঙ্গে আমি ওই জন্য শিক্ষা করে দেবো বলেছিলাম। তাই বলছিলাম যে স্বাস্থ্য শিক্ষা ছাড়া, স্বাস্থ্য সচেতনতা ছাড়া শুধু সংক্রামক রোগ নয়, অনেক অসুখ, যে কোনো অসুখই কিন্তু এই বোধটা দরকার হবেই। এই বোধটা আমাদের দরকার হবে। তাই আমি স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে কথা বলতেই এসে যাচ্ছি। তা এখন অনেকবারই বলেছি, আবার রিপিট হয়ে যাচ্ছে কথাগুলো, কথা প্রসঙ্গে। কালকে যেটা আলোচিত হয়েছিল যে একটাই তো মাত্র কারণ, অবশ্য কারণটা খুব জটিল কিন্তু সহজ, যে ড্রপলেটটাকে আটকানো। আপনার ড্রপলেটটা আমি নেব না, আর আমার ড্রপলেটটা আপনি নেবেন না, এই দুটি, ওইটাকে বন্ধ করতে পারলে সব ওই বেটা কায়দা পাবে। তো আমার মনে হয় ওই ব্যবস্থাটার দিকে না নজর দিয়ে আমরা নজরটা একটু অন্যদিকে বেশি ঘুরিয়ে দিয়েছি। অবশ্য তখন উপায় নেই, রোগী হলে তো তাদেরকে পরিষেবা দিতে হবে, কিন্তু রোগী হয়ে গেলে কিভাবে পরিষেবা দেওয়া হবে, যতটা ভাবনা চিন্তা হচ্ছে তার থেকে অনেক কম ভাবনা চিন্তা করা হচ্ছে যে রোগীর সংখ্যাটা যাতে না বাড়ে। সহজ কথা, সেই সেভ হোমই হোক, কোয়ারেন্টাইন হোমই হোক, কোভিড হাসপাতালই হোক, এগুলি রোগ হওয়ার পরে বা দূষণ আসার পরে। কিন্তু আমি আবার একবার ফিরে ফিরে বলছি, সেই অষ্টাবিংশ শতাব্দী 1819 সাল না কবে, মানে সেই রকম যদি মহামারী ঘটে, 19 সালে হয়েছিল, আমি একটা ইনফ্লুয়েঞ্জার কথাতে আসছি এখনই, সংক্রমণ যদি ঠিক মতন
আরও যদি বেড়ে যায়, আমাদের কোনো রকম এগুলো আটকানো যাবে না, প্রচণ্ড পাশের নদীতে বর্ষা হয়ে প্রচণ্ড বন্যা হয়ে গেল, বিরাট বাঁধ নদীতে, একদম জলে টইটম্বুর, মাইলের পর মাইল ওপাশটায়। সেই বাঁধটাকে এপাশে আটকাতে না পারলেই কিন্তু আমরা যত বস্তা আনি, যত বাঁশ আনি, এপাশে জল আসার ব্যাপারটা কোনো মতেই হবে না, কোনো ব্যবস্থাই টিকবে না। বন্যার জল একটা জায়গাতে যদি বাঁধ ভেঙে ঢুকে পড়ে, ওই পাশের পুরো এলাকা, একটা পুরো জেলা হোক কি ব্লক হোক, পুরোটাই ডুবে যাবে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই ওই বন্যার জলকে আটকেও রেখে থাকবে। তাই এই করোনা ভাইরাস যদি 1819 সালের ফ্লু ভাইরাসের মতন সংক্রমিত হয়, তাহলে এগুলো কোনো আটকাবেই না, নিজের ঘরের থাকারও জায়গা পাওয়া যাবে না, এমনভাবে তার ব্যাপার। মৃত্যু কতজনের হবে, কতজন সারবেন, সেটা পরের ব্যাপার। তাই বলছি যে আমাদের রোগটা যাতে না হয়, তার জন্য যে সঠিক ব্যবস্থা, মানে আমি বললে অবশ্য কার কি বয়ে যাবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ঠিক মতো দেখা হয়নি। যতটা দেখা হচ্ছে, এই রোগীগুলি হলে তাদেরকে কীভাবে ব্যবস্থা হবে সেটা তো করতেই হবে। কিন্তু রোগীর সংখ্যা যদি বেশি বেড়ে যায়, কোনো ভারতবর্ষে কেউ কোনো জায়গাতে কোনো পরিকাঠামো দিতে পারবে না, সম্ভব না, ঘরেও জায়গা হবে না। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা সচেতনতা বোধ আমাদের দরকার। এ তো যেটা আমরা ভেবে নিয়েছিলাম, কালকে আবার বলছি, কেন আমাদের এটা নিয়ে বারে বারে কথাটা বলছি, যে ভেবে নিয়েছিলাম বোধ হয় দুর্গাপূজার ছুটি পড়লো 1.5 মাস, ঘরে বসে থাকলাম, ছুটি কাটলো, আবার আনন্দ বা যে যার মতন কাজ করে বা ছুটির সময় নিজের কিছু কাজকর্ম সেরে আবার কাজে ফিরে যাব পূজার ছুটি কাটলে। এ তো তা নয়, কারণ এই একটা ভাইরাসের নতুন জন্ম হয়েছে। তো একটা মানুষ যেমন জন্ম হলে তার একটা মৃত্যুর একটা পিরিয়ড থাকবে, সেটা যে জন্ম হয়েছে, যে মানুষকে যদি মারবো বলি, সেটা না মেরে দেওয়া পর্যন্ত তার যে আয়ুষ্কালটা তো তাকে থাকতে দিতে হবে। তবে এই ভাইরাসের তো মানে প্রত্যেকেরই জীবন আছে, প্রত্যেকেরই জিন আছে, প্রত্যেকেই RNA DNA আছে। তো তাদের পরপর তারা যেহেতু জীব আছে, জীবন আছে, তাদের বংশবৃদ্ধি হবে। যেমন সব জীব হচ্ছে, পশু পাখি, এমনকি গাছপালা, মানুষ তো আছেই। অতএব সে প্রজনন হবে, সেটা বাড়বে। তবে এক্ষুনি এসছে, আমার ক্ষতি করছে বলে এক্ষুনি সে চলে যাবে, আর ভালো করলে আবার না যাক বাবা, এটা থাকুক, এটা করব, দুটো তো হয় না। তাই আমরা এটা কেন ধরে নিলাম সারা বিশ্ব বা সারা ভারতবর্ষ, যে এই ভাইরাসটা এসছে, 2 মাস লকডাউন পরে তো তেমন আর কোনো সংক্রমণ নেই, যাক সব খুলে দেওয়া হোক, এত নিয়ম মানার কথা, এত স্বাস্থ্য শিক্ষা দেওয়ার, এত সব কে ঝামেলা করে, এটা আমাদের ভাবাটা ঠিক হয়নি। সে তার মানে কি হয়, এই যেমন আমাদের পূর্বপুরুষ উড়িষ্যা থেকে এসেছিলেন, পাইকঘড়ি বেরাদের বলে 2 ভাই এসেছিলেন উড়িষ্যা থেকে, দাস বেরা ছিল, বেরা হয়েছে, ঘটনা বোঝানোর জন্য বলছি। সেখানে 300 বছর আগে, তো সেখানে আমাদের যে পূর্বপুরুষ যে 2 জন এসেছিলেন, সে 2 জন তারা তো গত হয়েছেন, 300 বছর আগে তো বাঁচবে না, কিন্তু তাঁদের সেই 2 জনের হয়ে আজকে প্রথমে ছিল বেরাপাড়া, পাইগুড়ি ভগবানপুরের দিকে একটা গ্রাম আছে আমাদের, বেড়াপাড়া এখন বেরাদের নিয়ে একটা গ্রাম হয়ে গেছে।
তার সে যখন জন্ম হয়েছে তার প্রজন্মগুলি তো হয়ে হয়ে 2জন 4জন পাড়া হলো, গোষ্ঠী হলো, তারপর গ্রাম হয়ে গেছে। দেখা যাবে যে ওই রকম একটা কেউ করে করে হয়তো একটা কয়েকটা গ্রাম মিলে একটা হয়তো ব্লকের হাফটা নিয়ে নিয়েছে। তো ঠিক এটাও তো ঠিক তাই, কিন্তু পরপর পরপর সে সংক্রমণ হচ্ছে, তাকে তো আটকাতে হবে। তাহলে আমার কি, যেহেতু এটা ক্ষতিকারক সেটাকে আমি আটকাবো, তাহলে আটকানোর প্রথম দিকটা কি হলো না, যে একমাত্র আটকানোর পথ ওই ভাইরাসটাকে আমাদের ঢুকতে না দেওয়া। তাই বলা হলো সুন্দর জিনিস, এই ভাইরাস শুধু আজকের নয়, এই মুহূর্তে একটু ঘটনা বলে রাখি। 1819 সালে সেই আমেরিকার বোস্টন শহরে তখনকার দিনে প্রায় 50 না 55,000 বোধ হয়, 45 না কত হাজার সৈনিক, অত এত উন্নত হয়নি সেটা, অত 80-81 বছর আগেকার। তখন এক সৈনিকের জ্বর হলো, কাশি হলো, হাঁচি। তারপরে সেখানে ডাক্তারবাবুরা ভাবলেন প্রবল জ্বর যেহেতু এটা মেনিনজাইটিস হবে, কিন্তু মেনিনজাইটিস নয়। পরে এটা ঠিক হলো না, এটা অন্য রোগ। কি অন্য রোগ কেউ বুঝতে পারছে না রোগটা কি, কিন্তু পরপর এমন সংক্রমিত হতে আরম্ভ করলো, ওদের সে 45,000 সৈনিকের প্রায় 30 না 32,000 সংক্রমিত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল কয়েক হাজার, বেশিরভাগই মানে অর্ধেকের বেশি মরে গেল। এবং আবার সেইটাকে ছড়িয়ে ছড়িয়ে এদিকে জাপান পর্যন্ত, ওদিকে কয়েকটা রাষ্ট্রে ছড়িয়ে ছড়িয়ে, অবাক কথা, বছর আগে, মানে 80-81 বছর আগে, মানে আমার জন্মের 4-5 বছর আগে 5 কোটি মানুষ মারা গিয়েছে। 5 কোটি, এখনকার দিনে প্রায় 20-21 কোটির সমান। জ্বরটা কি ঠিক করা যাচ্ছে না, তার কারণ তখন মাইক্রোস্কোপ ছিল, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ছিল না, যাতে ওটি ক্ষুদ্র কণাকে আজকে যেমন বোঝা যায়, তার চরিত্র বোঝা যায়, তার জিনটা বোঝা যায়, যার ফলে কিছুতেই ধরা যাচ্ছে না। একেবারে মানুষকে মানে কবরে সব দিয়ে দেওয়া হচ্ছে। এইরকম একটা জায়গাতে, আমি ওটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, যেটা ঘটনাটা সত্যি একটা ঘটনা জিস্ট করে আনি। আলাস্কা বলে একটি জায়গাতে, বরফের দেশ, ওখানে একসঙ্গে 72টি ওই অসুখে মৃত্যুকে বরফ খুঁড়ে দিয়ে গণকবর দেওয়া হয়েছিল। দিয়ে যখন এত মানুষের মৃত্যু হলো, থেকেছিল প্রায় 30-40 বছর, 30-40 বছর ভুগিয়েছিল। তবে ওই যে বলা হয়েছিল এই করোনার বেলাও তাই, প্রথমে যে খনন ক্ষমতা বা প্রজনন ক্ষমতা থাকে, পরে আস্তে আস্তে কমে আসে, কিন্তু 30 বছর ধরে কন্টিনিউশন ছিল, যাতে মোট 5 কোটি মানুষের মারা যায়, এখন যেটা 20 কোটির সমান। কিছুতেই আবিষ্কার করা হচ্ছে না কি করে হবে, কি করে হবে। অনেক দিন পরে ওই দেশেরই 2জন তরুণ ডাক্তারবাবু এ করলে যে ওইটাকে এত মানুষ মারা গেল, কি করে কি করা যাবে এখন। আর মারা যেত কি ওই সর্দি কাশি এবং নিউমোনিয়া। এই ভাইরাসে কিন্তু মরতো না। ভাইরাস হয়ে কি হয়, মানে যে কোনো ভাইরাল ডিজিজ যখন আমাদের ঢোকে, আমাদের প্রতিরোধ ক্ষমতাটাই কমে যায়। যেমন যদি হাম হয়, পক্স হয়, ইনফ্লুয়েঞ্জা হয়, সঙ্গে সঙ্গে আমাদের ডব্লিউবিসি কাউন্টের মধ্যে ফারাক দেখা যায়, সব ডিক্রিজ করে, মানে প্রতিরোধ ক্ষমতাটা সাময়িকভাবে কমে যায়। আবার বিশ্রাম, খাওয়া দাওয়া, পরে আবার ওটা
ঠিক হয়। ঠিক সেই রকম ওই ভাইরাসটা ঢোকার পরে প্রতিরোধ ক্ষমতাটা একেবারেই কমিয়ে দিল। তখন ওই কোমরবিডিটি এখন যখন বলা হচ্ছে, ওই সব মানুষের যখন প্রতিরোধ ক্ষমতাটা খুব কমে গেল, ঠিক এইডসের মতন, তখন ওই তার আরম্ভ হলো নিউমোনিয়া। নিউমোনিয়া মানে ইনফ্লামেশন অফ দি লাং টিস্যু, লাং সেল। নিউমোনিয়াতেই একদম ধ্বংস হয়ে গেল। চিন্তা করুন, এত ওই তার মানে প্রতিরোধ ক্ষমতাটাকে ও দখল করে নিয়েছে। ঠিক এখানে যেমন আমি বলেছিলাম যে ইন্টারফেরনটাকে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে করোনার নিজের RNA DNA ভাইরাসটাই দখল করে নিল পুরা। ঠিক সেখানে ওই নিউমোনিয়াতে মানে অন্যান্য অসুখ যেটা ছিল সেই অসুখেই মারা যাচ্ছে, প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে বেশি বলে সেই রোগে। এই করে মারা গেল। তখন মানে রোগটা আবিষ্কার হয়েছে। তখনও কিন্তু মানুষ ওই একই কথা বলেছিল যে যে ঘরে হাঁচি হবে কাশি হবে সেখানে কেউ যাবে না, যে মানুষের এটা হবে তার কাছাকাছিও বলবে না, কথা বলার সময় এরকম মুখে ঢাকা দিয়ে কথা বলতে হবে, মাস্কটা পরে চীন দেশে বেরিয়েছে এই সমস্তর ফলে। কিন্তু এত স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা তখন এত উন্নত হয়নি, এত উন্নত হয়নি। কিন্তু ব্যবস্থাটা ওই রকমই, যেমন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। তো ওই সময় বিশ্বযুদ্ধ চলছিল, স্পেনটা ফাঁকি ছিল বলে হঠাৎ স্পেনিশ ইনফ্লুয়েঞ্জা বলা হয়, কিন্তু ওটা আরম্ভই হয়েছিল বোস্টনে, আমেরিকাতে। তো সেখানে তো আরম্ভ হওয়ার পরে ওরা তো এত মানুষ মারা গেল, তাই গবেষক যারা, গবেষণার মাইন্ড যারা, বাচ্চা ছেলেগুলো, তারা ডাক্তারবাবুরা তারা কী করলেন যে ও কেন মারা গেল এখন তো বোঝা গেল না। তখন ওই আলাস্কা শহরে গিয়ে হালকা যেখানে গণকবর ছিল ওইখান থেকে ডেড বডি বের করে ওর ফুসফুস নিল। আর যেহেতু বরফে থাকা মানে সেই মমির মতন 40 বছর 50 বছরে দেহটা কিন্তু নষ্ট হয়নি। তো প্রথমে কিন্তু তারা বিফল হয়েছিল, ফুসফুসের মধ্যে থেকে কিছুটা হয়তো করতে পারলো, কিন্তু পুরোপুরি পারেনি। আবার অন্য 2 জন ছাত্র আবার নিজেরা অন্যান্য জায়গা থেকে যে মারা গেছে তার ওই ফুসফুস নিয়ে করেছিল, কিছুটা এগোলো, তবুও পারেনি। কিছুটা বুঝতে পেরেছে যে ওর মৃত্যু থেকে একই রকম পাওয়া যাচ্ছে, মানে পুরো প্রথম যে জিনটা কোন জিনটা থেকে হচ্ছে ধরতে পারছে না। তখন কিছুটা যখন এগোলো, তখন যে ভদ্রলোক গবেষক ওটা পারলেন না, তার এখন বয়স ছিল তখন 77 বছর 78 বছর বয়সে, তিনি তখন খুব মুমূর্ষ হয়ে মানে মনমরা হয়ে তিনি বসে গেছেন। তো এটা যখন তিনি দেখলেন, তখন এই আগে যে 2 জনকে বললেন যে আপনারা যেহেতু এটা একটু বের করেছেন, ওই জিনটা ধরা যাচ্ছে না, আসুন আমি আর একটু কাজ করতে চাই, তো দয়া করে চলুন আমার সঙ্গে সেই আলাস্কাতে। ওইখানে গণকবরে আরও ডেড বডি আছে, ওখান থেকে আমরা ফুসফুস নিয়ে বার করি দিয়ে আবার ওখানকার গ্রামের লোক তো খুঁড়তে দেবে না, তাদের বোঝানো হলো যে একটা জিনিস আবিষ্কার হবে। ওইখান থেকে খুঁড়ে ফুসফুস নিয়ে এক ভদ্রমহিলার শরীরটা মোটা ছিল, যার ফলে ফ্যাট ছিল, ফ্যাটের নিচে ফুসফুসটা একদম যেন আদত ছিল বরফের নিচে। তো সেখান থেকে নিয়ে ওনারা জিন আবিষ্কার করলেন। সে জিনের নাম পড়ার পরে সে বললেন যে এটাই হচ্ছে স্প্যানিশ ফ্লু বা স্প্যানিশ যে ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো এই ভাইরাসকে কিন্তু মৃত্যু তখন ঠেকানো যায়নি, তখন কোনো ওষুধ ছিল না, তখন ভালো অ্যান্টিবায়োটিকই বেরোয়নি, যার ফলে এত মৃত্যু হওয়ার কারণ এটাই যে নিউমোনিয়াগুলো ভাইরাস যেহেতু আমার ঢুকে যাওয়ার ফলে তার প্রতিরোধ ক্ষমতাটা জন্য সে নিউমোনিয়াটা করেছে, কিন্তু নিউমোনিয়াকে সারাতে গেলে কিন্তু ওটা একটা ব্যাকটেরিয়াল, কিন্তু তার অ্যান্টিবায়োটিক্স আছে। এখন যেমন
চিকিৎসা শাস্ত্রের উন্নতির ফলে মানে প্রচুর ভালো ভালো দামি দামি সমস্ত অ্যান্টিবায়োটিক্স বেরিয়েছে। মানে ধান মারা ওষুধের মতন এটা একটা ওষুধ, বীজ ধানে যে পোকা হয় সে পোকা মারা ওষুধের মতো, যেমন নিউমোনিয়া তো বেরিয়েছে। তখন যদি ওই ওষুধটা আবিষ্কার হতো এত মানুষ মারা যেতেন না। কোমরবিডিটি আমরা এখন যেমন বলছি, তাই প্রায় সবাই মারা গেছে অন্য রোগে, ওই ইনফ্লুয়েঞ্জাতে খুব কম। এইভাবে একটা ঘটনা বললাম। তো সেটা এত বছর ধরে ছিল, প্রায় 3-4 দশক ধরে। তারপরে সেটা তার নিজে হারিয়ে ফেলে তার সংক্রমণটা কমেছে, তবে আমাদের দেশে এখনও ইনফ্লুয়েঞ্জাটা থেকে গেছে। ইনফ্লুয়েঞ্জা এই ইনফ্লুয়েঞ্জাও যা ধরুন না করোনাও তা একই জিনিস। এর মারণ ক্ষমতা, সংক্রমণ ক্ষমতাটা নেই বলে মানুষ মরছে না, কিন্তু সেও প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ভালোই ভোগে, অনেক দিন দুর্বল থাকে। একই, ও করোনা যায় আর এটা ইনফ্লুয়েঞ্জা যায়, কিন্তু এটার হচ্ছে আরও একটু অন্যরকম। মানে সত্যি সত্যি সংক্রমণিত হওয়ার পরে ইনফ্লুয়েঞ্জার মতো এত তাড়াতাড়ি ছাড়ছে না, আর মানুষ অনেক মারা যাচ্ছে। তথাপি একজন মৃত্যু, যেটা বলেছিলাম ভয়ঙ্কর, কেন মারা যাবে? আর এই তো হঠাৎ করে শেষ হবে না। হঠাৎ করে কী করে শেষ হবে আমরা ভেবে দেখি যে আমরা তো বুঝতে পারছি না, যে আমাদের নতুন কিছু একটু ভাবতে হবে। এটা অবশ্য ওনারা আছেন উপরে যারা দেখছেন, মহান মহান বিশাল বিশাল যারা স্বাস্থ্য বিশারদ, যারা গবেষক, নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। আমার এক্ষুনি করোনা চলে যাবে, করোনা চলে গেলে আমি স্কুল খুলব, হাট বাজার খুলব, যাতায়াত যানবাহন সব, রেল, ট্রেন, বাস চলবে। চলে গেলে আমার মনে হয় ভাবনা চিন্তাটা কি, আপনারাও সবাই ভাবুন দর্শক বন্ধুরা, এটা কখন হবে? কেননা 4 মাস 5 মাস পাল্টে গেল, কিন্তু সংক্রমণের ক্ষমতা আমরা কমাতে পারছি না। কিন্তু সে তত্ত্বটাই তো কাজ করে যাচ্ছে। তবে ওটা শেষ হলে ওটা খুলবো, উল্টে কী হয়েছে, সব বন্ধর ব্যবস্থাটা আরও হয়ে যাচ্ছে। আর বন্ধ করে যে কী অবস্থা সেটা আমরা জানি। তাই সমস্যা হয়েছে প্রথমে 2 মাসে যখন আমরা পারিনি, 2 মাসে যখন পারলাম নি, ওই যে আবগারি দপ্তরটাকে উঠাতে যেহেতু পারিনি, সে আর জীবনে হলো না। এটাও সেই রকম, প্রথমে যখন আমরা এটাকে মানে ঠিক যে লকডাউনটা যেভাবে কড়াভাবে ছিল, এবং সেই লকডাউনটা শহরগঞ্জে বন্ধ এবং গ্রামে ঘরেও ঠিক ওইভাবে, যেটা বলেছিলাম যে টিম, বুথ ওয়াইজ স্বাস্থ্য টিম, এই মানে বুথ ওয়াইজ করোনা মোকাবিলার টিম, ঠিক ভোটের সময় যেমন হয়, সেই রকম থাকলে কিন্তু 3টে প্রশাসন যদি একসঙ্গে হতো, আমাদের আগে হয়েছে, আমাদের এই যখন ওই এন্ডেমিকগুলো হতো না, প্রত্যেক দিন আমাদের রিপোর্ট দিতে হতো, ব্লক থেকে কম্পাইল হবে মহকুমাতে হবে, একদম সিএমওর কাছে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন লেখা হবে, পরের দিন রিপোর্ট যায়। তখন তো এসব ফোন বা এসব ছিল না, তখন ওই আমাদের মেসেঞ্জার গিয়ে, আমাদের যারা গ্রুপ ডির পোস্ট, তারা গিয়ে সিএমওর কাছে জমা দিয়ে কপি সই করিয়ে আনতেন যে প্রতিদিনের রিপোর্টের পরে কী হবে। তো এখানেও যদি আমি সেটা বলেছিলাম যে করোনা যখন আরম্ভ হয়, প্রথম থেকেই যদি ওই বুথভিত্তিক একটা টিম করা যেত, সে টিমের 3টে প্রশাসন, একটা ব্লক প্রশাসন, একটা থানা প্রশাসন, একটা স্বাস্থ্য প্রশাসন, 3 জনই হচ্ছে সেনাপতি মোকাবিলা করা, লকডাউন করার জন্য যে মানুষের সারাদিন মানে বাঁচার যে রসদগুলি যাদের মোটামুটি ঠিক মতো, পুরোপুরি ভালোভাবে তো পারবেন না, মোটামুটি ঠিক মতো থাকে, সেটা যেমন বিডিও প্রশাসন দেখবেন, বিডিও প্রশাসনের তো, পঞ্চায়েত প্রশাসনে তো থাকছেন ওখানে, তারা ঠিক জায়গায় তাদের খাদ্য ব্যবস্থাটা পৌঁছছে কি না ওখানে থাকলেন। এবার থানা প্রশাসনের একজন থাকলেন, সিভিক হলে হবে, তিনি দেখবেন কোনো রকম গণ্ডগোল হচ্ছে কি না, উনি থাকলেন। আর স্বাস্থ্য প্রশাসনের যে কোনো একজন, বেশি না হোক, আশাকর্মী
এবং তো চেন ওয়াইজ ভাগ আছে, যে যার তো ভাগ আছে। যেমন ভিডিও প্রশাসনের অঞ্চল আছে, অঞ্চলের পর আবার বুথ আছে, ভিডিও তার নিজস্ব একটা তাদের প্রশাসন আছে। আর এখানে স্বাস্থ্য থানা প্রশাসনেরও সেই রকম একদম, যেমন হয় একটু বড় হয়ে গেছিলো জোড়াগাড়িতে একটা ফাঁড়ি আছে, কিন্তু থানা বিল্লা থানার আন্ডারে তাদের ধরুন বড়োবাবু আছেন, মেজবাবু, ছোটোবাবুরা এবং অনেক পুলিশ আছেন, কনস্টেবল, একটু সিভিকের উপরের র্যাঙ্কে সিভিক আছেন, তখন হোমগার্ড ছিল, এই সমস্ত পরপর আছেন। পরপর কাজটা নিচু স্তরের থেকে তৃণমূল স্তরে থানা প্রশাসনের একজন থাকবে। এবারে স্বাস্থ্য আমরা আবার ঘুরিয়ে বলছি, কারণ ব্যাপারটা দেখুন মনে লেগেছে কিনা। এবং আমার শিক্ষার এতে একজন অঙ্গনওয়াড়ি কর্মী থাকলেন। অঙ্গনওয়াড়ি কর্মী তো সব জায়গায় সব কাছেই আছে, প্রতিটা বুথে আছে অঙ্গনওয়াড়ি কর্মী থাকবেন। আমাদের থেকে খুব বেশি নাহলে আশাকর্মী থাকবেন। মজা হচ্ছে কি যে প্রতিটা ব্লকে কিন্তু আমাদের তো ঠিক স্বাস্থ্য দপ্তরটা এরকম ভাগ করা আছে, যে প্রতিটা অঞ্চলে একটা করে মানে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে পাকা বাড়ি করে দেওয়া হয়েছে, সেখানে একজন হেলথ মেল অ্যান্ড ফিমেল তারা থাকেন, সেখানে ফ্রিজ আছে, ওষুধপত্র আছে। তার অধীনে তাদেরকে কয়েকটা আবার এই অঞ্চল চালানোর জন্য এর উপরে আবার সুপারভাইজার আছেন। এটা কিন্তু সবই ওই জনস্বাস্থ্য ব্যাপার। সুপারভাইজার আছেন, সুপারভাইজার এর উপরে আছেন আমাদের ডাক্তারবাবুরা। আবার এখানে আমরা এই ব্লকে আবার ডাক্তারবাবু শুধু এখানে বড় হাসপাতাল আছে, এছাড়াও 3টা হাসপাতাল আছে, ওখানে ডাক্তারবাবুরা আছেন, ওখানেও হেলথ স্টাফেরা আছেন। অতএব ওই বুথ যদি আমার হতো, ওই বুথে ওনারা কী করতেন না, এগুলো একটু মাঝে মাঝে সুপারভাইজ করতেন প্রতিটা বুকে গিয়ে মাঝে মধ্যে, আর প্রতিদিনের রিপোর্ট চলে যেত। এই করোনা আবহে কতজন মানে অসুস্থ হয়ে রোগী দেখিয়েছে, আর কি ওষুধ লাগবে হাসপাতালে আশাকর্মী গিয়ে বা সেটা তার জমা দিয়ে দেবেন আমাদের ওখানে, যে আমাদের হেলথ সেন্টার আছে, হাসপাতালেও তাকে যেতে হবে না আশাকর্মীকে, কত দূরে একটু বাড়ি বেল্লা অনেকটা এতে, তার কাছে যে সাব সেন্টারটা মানে উপস্বাস্থ্য কেন্দ্র আছে, ওখানে জমা দিয়ে দেবে। সেখানে একজন দিদিমণি এবং একজন দাদাবাবু আছেন, একদম পাক্কা সরকারি কর্মী। তো তারা সেটা সমস্ত রিপোর্ট কম্পাইল করে নেবেন। এভাবে সেখানে সুপারভাইজ করলেন সেই এলাকার যে মানে আছে পিএসসি আছে, পাবলিক হেলথ সেন্টার যেগুলি আছে, সেখানে আমাদের সবাই ডাক্তারবাবুরা আছেন, স্টাফ আছে, ওখানে যে যার চেন ওয়াইজ প্রত্যেক দিনের রিপোর্ট কিন্তু চলে আসবে, যে স্বাস্থ্যের ব্যাপার, কতজন সর্দি কাশি জ্বর হয়েছে, কতক্ষণ কী হয়েছে, যে এই যে কালকে যে বলেছিলাম যে ডাক্তারবাবুরা ওই ওষুধ থাকবে দেওয়া হবে, ওই রিপোর্ট চলে আসবে, কতজন বাইরের থেকে এলো ওই রিপোর্ট চলে এলো। ওখানে বিডিও প্রশাসনেরও যারা অঞ্চল মেম্বার আছেন, তারাও যে কতজনের রেশন দেওয়া হলো, কতজনের কী চাল ফাল নেওয়া হলো, প্রধান দিয়ে এলো, সেখানকার প্রতিদিনের হিসাবটা অঞ্চল প্রধানে জমা গেল অঞ্চল অফিসে। আবার অঞ্চল অফিসে আর থানা প্রশাসনের যিনি থাকবেন, তিনি এসে বলেন দেখে আজকে কী গণ্ডগোল হয়েছিল কিনা, ওরা ঠিক স্বাস্থ্যবিধি মানার জন্য স্বাস্থ্যকর্মীরা যে পদক্ষেপ নিয়েছিল সেখানে বিশেষ কোনো গণ্ডগোল হয়ে গেছিল কিনা, ওখানে কোনো আলাদা পুলিশ বাহিনী পাঠাতে হবে কিনা, না ওতেই তোমার একার দ্বারাই চলে যাবে। এইভাবে যে প্রত্যেকটা বুথের পুঙ্খানুপুঙ্খ খবর কিন্তু প্রতিদিনই চলে যাবে যে যার প্রশাসনের লোক দিয়ে গিয়ে। এবারে 3 প্রধান যে সেনাপতি প্রতিটি ব্লকের, এটা আমি এখানের কথা বলছি না, মানে আমি সারা ভারতবর্ষের কথা বলছি, একই তো চেন, এটা ইন্টু ভারত, এই তো কথা। বেল্লা, খন্ডরই, যতন 1, 2 আমার এগরা মিলিয়েই তো আমার মহকুমার পরে তো আমার জেলা, ওই তো ইন্টু তাহলে প্রতিদিন সন্ধেবেলা, বাকি একদিন ছাড়া প্রতিদিনই সন্ধেবেলা 3 প্রশাসন এক জায়গায় বৈঠক করে নিলেন, প্রশাসনিক যে কর্তা, এখানে বিএমও সাহেব, ওখানে ওসি সাহেব, ওখানে বিডিও সাহেব, কারণ ওই প্রধানরা ওরা সমস্ত রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। রিপোর্টটা পাঠিয়ে দেওয়ার পরে কম্পাইল করা হয়, আমাদের মহামারীর সময় এরকম হতো, কম্পাইল করা হচ্ছে, কম্পাইল করে এবারে
ওসি প্রশাসন, থানা প্রশাসন উপরকে জানিয়ে দিতেন, দেখুন এখানে এই এমন একটা গণ্ডগোল হয়েছে, আমার যে ফোর্স আছে পাচ্ছে না, কিছু এই লোক দরকার, বা আমারটা ঠিক আছে। বিডিও প্রশাসনেরও ঠিকই তাই, যে এখানে দেখুন এখানে চাল কম পড়েছে, ওখানে ও পায়নি, ওখানে সেটা পায়নি, আর আমার চাল দরকার বা আমার বেশি হয়েছে, অথবা ঠিক আছে। তাহলে স্বাস্থ্য প্রশাসনেও বুঝতে পারতো যখন এখান থেকে এতগুলি লোক এসছে, তোমার থানাকে বলবেন যে এটাকে কোয়ারেন্টাইন করতে হবে, বা ওখানে এই অসুখটা হতে পারে, এটা ধরে নিয়ে ঠিক আছে, জায়গাটা ছোট্ট ছোট্ট হয়ে যাবে। অথচ দেখুন সবাই ইনভলভ হয়ে গেলেন, বিডিও প্রশাসন, থানা প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন, তিনজনের এই যৌথ উদ্যোগ, যাকে বলে অক্টোপাস করে, আমি যদি বুথটাকে ঘিরে ফেলতে পারতাম। এবং আবার কালকের কথাটা আর একবার রিপিট করি, ভীষণ ভাইটাল, যে আমাদের ওই যে 6-8 জন স্বাস্থ্যকর্মী যারা, এবং 2জন সমাজকর্মী, শিক্ষক আর থাকবেন, সমাজকর্মী থাকবেন, তারা ঘুরে ঘুরে প্রতিটা মানুষেরও খুব ভালো লাগতো যে আমাদের প্রতিদিনই 8 থেকে 10 জন তারা আসছেন, খোঁজখবর নিচ্ছেন, আমি খেতে পাচ্ছি কিনা, রেশন পাচ্ছি কিনা, আমার কোনো অসুখ হলো কিনা, আমার কোনো কেউ এসে গণ্ডগোল করছে কিনা, কে এসে ঢুকলো, আমরা আছি পাশে। এই যে মনের সাহস, আর যে ঘুরতে ঘুরতে যে ভুলগুলো হচ্ছে, প্রতিদিনই পরপর ভুলগুলো যদি ধরিয়ে রাখা যেত, তার তৃণমূল স্তর থেকে উৎকর্ষণ হতো। এখন আমার তো মনে হচ্ছে যে গাছের গোড়া কেটে দিচ্ছি, শেকড়টা থেকে যাচ্ছে, এটা ঠিক সেই রকমই অবস্থা হচ্ছে। গোড়া কেটে দিয়েছি, শেকড় থেকে যাচ্ছে, আবার আবার ওই গোড়া থেকে আবার ইয়ে হচ্ছে, গজাচ্ছে। তো এই জন্য বাজারে লকডাউন যেমন ঠিকই আছে, কেউ বেরোবেন না, স্কুল কলেজ বন্ধ যেমন ঠিকই আছে, যানবাহন বন্ধ ঠিকই আছে, কেননা ডগলেটটা ছড়াবে না। কিন্তু ঘরের থেকে, তৃণমূল স্তর থেকে আমাদের কিন্তু সেই রকম যদি দেখা যেত, আমার মনে হয় এত গণ্ডগোল হতো না। সব জায়গাতে কেলেঙ্কারি, পুলিশ প্রশাসনে হয়েছে, বিডিও প্রশাসনে হয়েছে, স্বাস্থ্য প্রশাসন, সমস্ত জায়গাতে বিভিন্ন রকমের কেলেঙ্কারি, এবং যা ঘটছে আমরা সবাই চোখের সামনে দেখছি, ওইগুলো নিয়েই একটা বিশাল জিনিস হয়েছে। আর যারা পরস্পরে রাজনীতি করেন, রাজনীতিবিদরা, তারা যে যার একটু কোনো প্রশাসন যদি, মানে যে রাজনীতিবিদ, যে রাজনৈতিক দল প্রশাসন চালাচ্ছে, তাকে আক্রমণ করার সুযোগ পাচ্ছে। কিন্তু ওই রকম যদি আমরা যৌথভাবে যদি একটা কাজ করতাম, আমার সেই গ্রামেরই সমাজসেবক, সেই গ্রামেরই একজন গ্রামীণ চিকিৎসক, সেই গ্রামেরই একজন শিক্ষক, সেই গ্রামেরই একজন মুখিয়া মোড়ল, যাদের সবাই ভালোবাসি, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী, বিডিও, মানে পঞ্চায়েত কর্মী, একসঙ্গে যদি একটা যৌথ ওয়ার্ড চালা হতো, ওখানে একটা এত সুন্দর পরিবেশ সৃষ্টি হতো, এবং তারা বাধ্য হতো নিয়মবিধি মানতে। কিন্তু সেটা হয়নি। আমার মনে হয় প্রথম 2 মাস ধরে যে এটা করা হতো না, আর আমরা সংক্রমণ আটকে দিতে পারতাম, আমরা পারতাম। কিন্তু এখনও বলছি, এখনও স্বাস্থ্য শিক্ষার ব্যাপারটাকে, সচেতনতার ব্যাপারটাকে ঠিক করা হচ্ছে না। করা হচ্ছে কি, আমি আবার বলি, পার্শিয়াল লকডাউন করে লাভ নাই। ওর কী হবে? এই যেমন আমাদের ঘরের পাশে দেউলিতে ভান্ডারদের বাড়ি হয়েছে, আরে ভান্ডার তো ঘুরেছে, সে ধূপের বিজনেস করতেন, চারদিকে গোটাটা ঘুরে ঘুরেছে, যে তাহলে তো কত জায়গা ঘুরছে, বলতে গেলে কারোর পক্ষে সম্ভব নয় ডিটেক্ট করা যে কত মানুষের সঙ্গে কথা সে বলেছে। আর আমরা লকডাউন করে দিয়েছি তার ঘরটা, আমার তো মাথায় নেই যে শুধু ওই জায়গাটায় আমি 14 দিন কোয়ারেন্টাইন করে রেখে দিলাম, ওইখানে আমার করোনা আটকে গেল, যে আর ও যেখান থেকে সব নিয়ে এসছে, বা ও নিজে যেখান থেকে ছড়িয়ে দিয়েছে, সেগুলোর কোনো ব্যবস্থা হলো না। তাহলে কী করবো? এই যেমন ধরুন না, বেল্লা বাজারটা বন্ধ ছিল 14 দিন পর আজকে নাকি সেখানে শুনলাম স্যানিটাইজ করা হয়েছে। কী জিনিস এই যুগে? কি স্যানিটাইজের অর্থটা কী? দূষণমুক্ত করা, ভাইরাস যাতে ওখানে না আছে কিনা সেটা একটা সবারই, এটা কেন রেওয়াজ হয়ে গেছে যে ওইটাকে করা হয়েছে, ওটাকে কী করা হয়েছে, ডিসইনফেকশন করা হয়েছে, দূষণমুক্ত স্প্রে করে দেওয়া হয়েছে, মানে শেষ, ওখানে আর কিচ্ছু নেই, ফাঁকা। ওখানে আবার বাজার করে দিলে হবে। আরে কোথায় দূষণমুক্ত? তো এমনিতেই করা হলো। লকডাউনটাই হচ্ছে ডিসইনফেকশন,
স্প্রে ছড়ানো ডিসইনফেকশন নয়। আমাদের তো কোনো মাথায় ঢুকছে না কী করে স্বাস্থ্য দপ্তরে যারা অভিজ্ঞরা আছেন তারা এটাকে এইরকম আইওয়াশ করে অযথা পয়সা খরচ করে কী লাভ। মানে ব্যাপারটা যেটা বুঝি, 14 দিন ওখানে কোনো মানুষ যাতায়াত করেনি। আর ওই ড্রপলেটটাকে আলো বোধে একটু বলেছিলাম এটা, যে দূষণটা কে করবে? করোনা ভাইরাস। তাহলে ভাইরাসটা তাহলে ওখানে ড্রপলেট দিয়ে আমাদের মুখের থুতুকণা দিয়ে ওখানকার কাছাকাছি সব জিনিসের উপরে পড়েছে, কি স্টিলের উপরে পড়েছে, আর তো কোনো লোক যায়নি। তাহলে পড়েছে ম্যাক্সিমাম 7 দিন পর্যন্ত সে বেঁচে রইতে পারে, কোনো বস্তুর উপরে সে সংক্রমিত হতে পারে না মানুষের ভিতরে ছাড়া। তাহলে সে তো একদম উন্মুক্ত জায়গা, সে তো একবার মন্দির, পবিত্র মন্দির ওই এলাকাটা 14 দিন। তো সেখানে কি আমি দূষণটা মুক্ত করবো? দূষণমুক্তের অর্থটা কী? স্যানিটাইজেশনের অর্থটা কী? তো এই ক্ষেত্রে কিন্তু যেটা চলছে, স্যানিটাইজেশন নিয়ে একটা বিশাল একটা মানে আবহাওয়া তৈরি হয়েছে। মানে হ্যান্ড স্যানিটাইজেশন না, এলাকা স্যানিটাইজেশন। এর বৈজ্ঞানিক ভিত্তি কোথায়? এর বৈজ্ঞানিক ভিত্তিটা কোথায়? অযথা আমার তো মনে হয় মানুষের মধ্যে একটা গিমিক ঢুকিয়ে দিয়ে আসল জায়গায় যাওয়া হচ্ছে না। আসল জায়গাতে আমরা না ঢুকিয়ে অন্যান্য মানুষ শান্তি, যা বেলদাবাজার ডিসইনফেকশন করা হয়েছে ওখানটা, আর ওখানে ঢুকলে কিচ্ছু হবে না। আরে আমি তো নিয়ে যাব ঢুকিয়ে। এতদিন 14 দিন তো ওখানটা বেশ খালি ছিল, সুন্দর ছিল, ভালো ছিল। এবার কালকে যখন আমি হাট করতে যাবো, আলু বেগুন কিনতে যাবো, মাছ কিনতে যাবো, আটা সরষের তেল বা জিলাপি মিষ্টি কিনতে যাবো, যার যদি আমরা ইনকিউবেশন পিরিয়ডে যারা আছি তারাই আবার সেইখানে তো দূষণ দিয়ে আসো। মানুষ থাকলেই দূষণমুক্ত করতে হবে। তো সেই অনুপাতে দূষণমুক্ত হবে কি করে? দূষণমুক্ত একটা ফলস আইডিয়া। তাহলে কি করতে হয়? মানুষ ঢুকলেই সঙ্গে সঙ্গে বর্ষার মতো স্প্রে করতে হয় সব সময়। কেন যেগুলো ড্রপলেট ঢুকছে, ড্রপলেট পড়ছে, সঙ্গে সঙ্গে সেই আমার ডিসইনফেক্ট্যান্ট যেগুলো রয়েছে সেগুলো মেরে দিবে। আপনারা ভাবুন কী করে ওটা হয়। এটা ছড়িয়ে দিয়ে চলে গেলো, ওখানে শেষ। আরে হতে তো আবার ঘুরে আসো, কী শেষ? ওখানে তো নেই। অতএব দূষণ মানে স্পেস স্যানিটাইজেশান, রুম স্যানিটাইজেশান, এলাকা স্যানিটাইজেশান, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কেন আমরা তো সেটা বন্ধ ছিল, সেখানে তো কিচ্ছু নেই। আবার ঘুরে ঘুরে বলছি, একটু দয়া করে আমি বোঝাতে পেরেছি কেন। ওটা বন্ধ ছিল, ওখানে নেই কোনো ভাইরাস। ওখানে আমি কেন স্যানিটাইজেশান করব? স্যানিটাইজেশান এলাকাটা তখনই আরম্ভ যখনই মানুষ ঢুকবে। মানুষই তো বই বেড়াচ্ছে ওটা। আমি তো 14 দিন বন্ধ রেখে গেছি, কোনো দূষণ নাই। দয়া করে আমিও বলছি, যারা প্রশাসনে আছেন, স্বাস্থ্য প্রশাসনটা সবই বুঝেন, জানেন, তাদেরকে আমি তখন বৃদ্ধ মানুষ বললে আমাকে হয়তো নানা রকম শাস্তিও দিতে পারেন, দিন। কিন্তু আপনারা ভাবুন তো, এই যে দূষণ আমরা স্যানিটাইজ করার জন্য তাহলে প্রতিদিন করতে হবে, অনবরত করতে হবে। মানুষ ঢুকলেই দূষণ হচ্ছে, একটা বারে বারে এই একটা কি, মানুষ ঢুকলেই দূষণ হচ্ছে। অনবরত যদি একটা স্প্রেইং মেশিনে, যেমন যে একটা করা হতো, যে বাজারে ঢুকলে একটা জায়গায় ওই ট্যানেল দিয়ে যেতে হবে, যাওয়া হলে সে মানুষটা মানে তার স্যানিটাইজ হয়ে গেল, সেরকম করলে তবু একটা কাজ ছিল। স্প্রে ছড়িয়ে কী লাভ হবে? সে ম্যালেরিয়ার সময় স্প্রে ছিল, তার একটা বিশেষ কাজ ছিল। ম্যালেরিয়ার সময় তো আমরা তো স্প্রে করেছি, তখন তো আমাদের সময়। তখন ম্যালেরিয়াকে নিয়ে কীরকম ভাবা হতো? ম্যালেরিয়া ইন্সপেক্টর ছিল, স্প্রে সুপারভাইজার ছিল, স্প্রে ওয়ার্কার ছিল, স্প্রে ম্যালেরিয়া নিয়ে অ্যাসিস্ট্যান্ট সিএমও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন। সেই সময় বরং সেই যে ডিডিটি স্প্রে করা হতো, ঘর জঙ্গলে মশারা যাতে না জমে, বিশেষ করে ঘরের মধ্যে দেওয়ালে ছড়ানো হতো, তাদের যুক্তি ছিল দেওয়ালের উপরে। আর সে এমন মুশকিল, সেও ভীষণ কষ্ট করেছি। এমন মারপিটও করবে, দরজা বন্ধ করে দেবে, করবে না, ঘরের ভিতরে ডিডিটি স্প্রে করতে দেবে না। কারণ ডিডিটি স্প্রে করলে পুরোটাকে সাদা হয়ে যাবে, জায়গাটা ওই স্প্রেটা লেগে থাকবে, একদম দেবে না। বিশেষ করে যারা সকল ভালো বাড়ি, গরিবেরা দিয়ে দিচ্ছে, যে সাজানো গোজানো সুন্দর এটা সেটা আছে, জায়গা জিনিসের উপরে সাদা দাগ পড়ে যাবে বলে দেবেন না। সে সুনীলবাবু বলেছিলেন, ম্যালেরিয়া ইন্সপেক্টর, তখন বলছেন, যোগেন্দা পারলাম নি গো, আমাকে লোকে খেদালো, আর ঘর কিছুতেই খুলেনি। বাড়ি ঘর যখন ডিডিটি স্প্রে দেখেছে করতে এসে বন্ধ ঘরের মধ্যে, কেন জিনিস নষ্ট হবে। তো
তখন আমরা বারে বারে গেছি, যেটা বন্ধ, যেটা যেটা করা যায় না, সুপারভিসি যারা তার সঙ্গে যে করতে সেই খবর দিত, আমরা বাড়ি বাড়ি গেছি, তাকে বুঝিয়েছি। অনেক জায়গাতে আমি নিজে করেছি যে দিদি, বৌদি, এরা দেখুন এই কারণটাই এই, কেন আমি আপনার ঘরটাকে নোংরা করতে আসবো বলুন তো? এই যে মশাটা, এই এতজন ম্যালেরিয়াতে কত মারাও যাচ্ছে, বা সবার এই জ্বরে ভুগছে, আবার যদি ম্যালেরিয়ান ম্যালেরিয়া হয় তার জীবন চলে যাবে। আর এই ম্যালেরিয়া হলো স্কিনের ক্ষতি হবে, তারপরে অনেক কিছু এর খারাপ প্রতিক্রিয়াও আছে। কি অবস্থা দেখুন। তো এটা আমরা ঢুকেছি কেন শুনুন দিদি, দয়া করে এটা করবেন না। এটাই যে আপনার যাতে ম্যালেরিয়াটা, ওই যে মশাটা যাতে কামড়ালে ওর মধ্যে ম্যালেরিয়ার যাতে প্যারাসাইটটা না থাকে, তার জন্য ডিডিটির কাজটাই এই। ওটা আমার আপনারা এলেই বলে দিচ্ছেন, যা ওই জঙ্গলের সামনেটা, আমরা রাস্তার সামনে দিয়ে তোমরা চলে যাও, ঘর করবো না। সেও এমনিতে হয়নি, এমনিতে হয়নি। আর তখন আমরাই করেছি, আমরা ঘরে গিয়ে বুঝিয়েছি। দেখুন যে এই যে ডিডিটা স্প্রে করা হলে এমন একটা এর কাজ আছে না, ওই মশাটা যখন আমাকে কামড়ে, আমার যদি ম্যালেরিয়া থাকে, ওর সেই যে ওই যখন বসবে, ওই মশা যখন রক্ত খায়, স্ত্রী অ্যানোফিলিস, রক্ত খেয়ে ভারী হয়ে যায় যখন পেটটা, ওড়ার ক্ষমতা কিন্তু তখন থাকে না। কিছুক্ষণ পাশের দেওয়ালে ও বসে। আমি কেন ঘুরে ঘুরে বলছি যে একই জিনিস উদাহরণ দিয়ে, যে কীভাবে মহামারী বা এন্ডেমিক প্যান্ডেমিক মানে কীভাবে রোখা যায় এগুলো করে, সেটার জন্য আমার বলা। আমার এই জন্য কথাগুলো দীর্ঘ হয়ে যায়, একটু অনেকটা হয়ে যায়, যে এগুলোকে না ভিতর থেকে না বুঝলে হবে না। এই জন্য ম্যালেরিয়ার কথাটা এই জন্য বলা, সেটা তো একই রকম জিনিস, ওই জন স্বাস্থ্য চেতনা। ভালো ভালো বাড়ি, শিক্ষকের বাড়ি, যাদের ব্যবসাদারের বাড়ি, এমনকি সরকারি কর্মীদের বাড়ি, তাদের ঘরের বউরা না একদম দিবেন নি তার সুন্দর সাজানো ড্রেসিং টেবিল, বিছানাপত্র সব হয়। তো বারে বারে একবার হয়নি, দুবার, চারবার, পাঁচবার। আমি তখন সুনীলকে বলতাম, দেখ না, ও ঠিক হবে। আমি যেখানে যেগুলো হয় না, আমি থাকবো, তুই থাকবি, আমাদের একটু ভেতরে ঢুকতে হবে, বকে ওদের কিছু করা যাবে না। তারা গেলে সঙ্গে সঙ্গে ধুয়ে দিবে, বাই করে দিবে ওগুলা। আবার হয়তো ঘরের লোকে লাগিয়ে ওরাকে আবার সে নেতা দিয়ে মুছে টুছে ধুয়ে দিবে। তখন আমরা তাদেরকে বুঝিয়েছি যে এই যে মশাটা যখনই রক্তটা নিয়ে কামড়ে যখন দেওয়ালে বসবে, ওই ডিডিটিটা থাকলে তার যে পায়ে যখন লাগবে, ও কিন্তু ওর প্যারাসাইটটা তখন মরে যাবে। একটু দয়া করে বুঝুন, একটু কতটা। আচ্ছা ঠিক আছে, আসুন তো বৌদি, দিদি, এ বোন, আর বাবু, আমি সুনীল গায়ে ধরতে আমাদের কজন আছে, আপনারা একটু চাদর দিন তো, ঘরে চাদর দিন। এই বিছানাটা আমরাই পেতে দিচ্ছি। আর রান্না শালটা তো ঠিক আছে, একটা কভার করে দিই, এটা একটা কভার করে রান্না শালের বাসনপত্রের উপরে কভার করে দিচ্ছি। স্প্রেটা যখন হয়ে যাবে ওটাকে উঠিয়ে নেবে। এইরকম করে যেখানে যেখানে ভালো টাইগাগুলো, সেগুলো কিন্তু আমরা নিজেরাই গিয়ে এইভাবে লোককে বুঝিয়ে, পরে একবার না হলেও পুরো দিনে কিন্তু আমরা স্প্রে ওয়ার্ক কমপ্লিট করেছি। ম্যালেরিয়া এখনও পুরোপুরি দমন না হলেও, ম্যালেরিয়া কিন্তু মহামারী, মানে এন্ডেমিক যেটা হয়েছে, এখানে অনেক মৃত্যু হতো, অনেকেই ভুগতো। আবার ম্যালেরিয়ান ম্যালেরিয়া যেটা ফ্যালিসিফেরামে, তো ও ম্যালেরিয়ানের রক্ষা নেই। এতে কিন্তু কন্ট্রোল হয়েছে, ওই জনস্বাস্থ্য চেতনাতেই হয়েছে। এইরকম স্বাস্থ্য, সেখানে একটা স্প্রেইংয়ের কাজ ছিল। এখানে তো কোনো স্প্রেইং, এই যেমন এখন দেখা হবে, যেদিন স্কুল খোলা হবে, সমস্ত শিক্ষক মশাইরা বলবেন আমার ঘরে না স্যানিটাইজ করে আমরা ঢুকবো না। ঘরটা অনেক দিন খোলা হয়নি, অপরিষ্কার হয়ে আছে, ঝুল পড়েছে, হয়তো মাকড়সা বাসা বেঁধেছে, ধুলা আছে, নোংরা আছে, এটা ঘটনা। ওখানে তো এক বিন্দু কোনো রকম করোনা ভাইরাস থাকার কোনো সম্ভাবনা, দেয়ার ইজ মানে ড্রপ অফ পসিবিলিটি, কোনো পসিবিলিটি নেই ওখানে থাকা। আমাদের এই আইওয়াস আমরা অন্যভাবে পরিষ্কার হবে, কিন্তু স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে দিলে হলো। তখনই ওটা দূষণ হবে যখন স্কুলটা আরম্ভ হয়ে যাবে। এ তো উল্টো কথা চলছে। স্কুলটা যখন আরম্ভ হয়ে যাবে, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষাকর্মী, অভিভাবক, তাদের যদি কারোর কোনো আছে তো আমরা জানি না, তাদের ড্রপলেটে তখন স্কুলটা দূষণ হবে। এর আগে এখন সমস্ত স্কুল কিন্তু দূষণমুক্ত, পবিত্র মন্দিরের মতো জায়গায়, ওখানে কোনো রকম ভাইরাস নেই। থাকতে পারে কি বলুন তো? সত্যি সত্যি
এই যে একটা ভুল ধারণা স্যানিটাইজেশন নিয়ে বলছি, কিন্তু স্যানিটাইজেশন একটা মানে ভুয়া জিনিস, শুধু চোখ আই ওয়াশ ছাড়া কিছু না। স্যানিটাইজেশন তখনই সঠিক জিনিস, সব সময় স্যানিটাইজ হতে থাকবে। মানুষ ঢুকলেই জায়গাটা স্যানিটাইজ হবে, ঢুকলেই স্যানিটাইজ হবে। আমি আমি দূষণ স্যানিটাইজ করে দিয়ে এলাম, বাস আমরাও জেনে নিলাম, ঠিক, ওতে কী লাভ? ওতে অযথা ওখানে 1 টাকাও আমি খরচ করবো কেন? করবেন তো করার মতন করা হবে। প্রতিদিন তার কর্মচারী, এই যেমন আজকের আমি আমার গাড়িটা করতে গেছিলাম খড়গপুর ভান্ডারিতে, ওখানে যখন এই এই নিয়মগুলো ছোট্ট কম জন এনেছে, এই 20 জনের 25 জনের বেশি ওরা কাস্টমার নেয়নি, এই জিনিসগুলো তাদের অন্তত প্রায় 10 থেকে 15 জন কর্মচারী আছে, গেলেই আগে সেই জ্বর মাপা জ্বরটা মেপে নিচ্ছে, ঠিক একদম একটা বেঞ্চিতে দুধারে বসাচ্ছে, এবং বসার সময় একটা করে পলিথিন পেতে দিচ্ছে, এবং প্রত্যেকের হাতে স্যানিটাইজার দিচ্ছে। এবং সাধারণত গাড়ি টাড়ি যারা নিয়ে যান একটু একটু সংগতিপন্ন, সবাই সচেতন, মাস্ক আছে, দূরে দূরে বসে আছে, ঘর কেটে দেওয়া হয়েছে, এবং তাদের সঙ্গে যে কথাবার্তা যেটা, এবং প্রত্যেকের মুখেই মাস্ক আছে, এই রকম করতে পারলে। এবং আরেকটা করছে কি, ওরা সঙ্গে সঙ্গে দেখলাম ওই 5 থেকে 6 জন ওই ভান্ডারিতে, আজকেরই ঘটনা, আজকের দুপুরের ঘটনা, ভান্ডারিতে 6টি ছেলে আছে, 6টি তাদের ওই স্প্রেইং ড্রাম মেশিন আছে। আমরা যখন যাই তখন সঙ্গে সঙ্গে কী করলো, আমাদের গাড়িটাকে পুরোটাই সে স্প্রে দিয়ে ভিজিয়ে দিল, দিয়ে আমার গাড়িটাতে এই যে দেখুন এই যে সাবধানতাগুলো, আমি উদাহরণ দিয়ে বলছি, যে আমি যে সিটটা বসেছি সেটা একটা ভালো নতুন পলিথিন পেতে দিল, স্টিয়ারিংটা একটা পলিথিন দিয়ে ঘুরিয়ে দিল, বুঝতে পারছেন না, এবং গাড়িটাকে পুরো ধুয়ে দিল, এবং ধোয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরোটা এ করে দিল। এবং সেই কয়েকটি ছেলে কিন্তু ঘুরে 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 ঘুরে, আমার খুব ভালো লাগছে, আমি তাই বলছি, উদ্বোধন তুলে দিলাম, ঘুরে ঘুরে কিন্তু তারা সেই যে মেঝে বা বাইরে ঘরে দেয়ার স্প্রেইং, আপনি চলে যাবেন ভান্ডারিতে, দেখবেন তারা ওই ঠিক ঢোকার মুখের ডান দিকটাতে 6খানা ড্রাম ভর্তি। তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বাবু এগুলো কী দিয়ে তৈরি করছো? না, এই ব্যাপার। আমি খুব খুশি হলাম, বাবা আমি একজন বৃদ্ধ লোকে চিকিৎসক বলে, তবে এর সঙ্গে অনেক দিন জড়িত আছি, আমার একটা শখ থাকে, বরাবর একটা ছোট্ট গাড়ি আমি রাখি, মাঝে মধ্যে ব্যবহার করি, নিজে চালাই, আমার তো ড্রাইভার রেখে চালানোর ক্ষমতা নেই, একটা শখ মেনটেন হয়। তো চেনা শোনা ছিল, খুব খুশি হলাম। এই যে তাদের এই যে স্প্রেইং সারাদিনে, যেমন হাসপাতালে কি হয়, বড় বড় হাসপাতালে দেখুন একদম তক, আমরা লোক যাচ্ছে কাজ করছে, আমাদের সুইপার কী করছেন না, করে যাচ্ছে, সব করে যাচ্ছেন, দেখবেন অ্যাপোলো যান, চেন্নাই যান, ওগুলো যান, বড় বড় হাসপাতালে তারা সব সময় সোয়াব করে যাচ্ছে, যেখানে ঢোকা হবে নিট অ্যান্ড ক্লিন। এই যে মানুষ ঢুকছে দূষিত হচ্ছে সেটাকে সব সময় করে যাচ্ছে, ওই কাজ চলাকালীনই এই স্যানিটাইজেশন। ঠিক তাই, যদি আমি ওই ভাইরাসকে মারতে যাব তাহলে সব সময় চালাতে হবে, মানুষ ঢুকলেই চালাতে হবে। আজকের করে দিলাম, 3 দিন অন্তর অফিস ধোয়া হবে, 2 দিন অন্তর করা হবে, তারপর 2 দিনের ভিতরে যে ভাইরাসটা সেটা কোথায় যাবে? তা হয় না। তাই বলছি, আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে এই যে এলাকা স্যানিটাইজেশন, এখানে ওই একদিন করে দেওয়ার কোনো বাস্তবতা নাই, 2 দিন ছাড়া করার কোনো কোনো নেই, বাস্তবতা না, কোনো ভ্যালু নেই, 3 দিন পরে কোনো ভ্যালু নেই, সপ্তাহে একবার কোনো ভ্যালু নেই। সপ্তাহে একবার যাবো তখন ওখানে কোনো এলাকাতে ভাইরাস নেই, আর যখন ভাইরাস করবো লোকের গায়ে বরং স্প্রে করলে দেবো, একটা কাজই আছে, তার গায়ে জামা কাপড়গুলো একটু স্প্রে হবে, ওই জায়গায় এলাকা স্প্রে করে কী হবে? ওখানে তো কি জন্ম হচ্ছে নাকি? ওখানে তো ওই যেমন হচ্ছে এখন, এটা কোনো লাভ নেই। যেমন স্কুল বাড়ি, অফিস বাড়ি যেগুলো করবে, সমস্ত স্কুল একবারে ঝাঁপিয়ে পড়বে, আগে স্যানিটাইজ করা হোক, বা শিক্ষা দপ্তরও স্যানিটাইজ করার জন্য পাঠিয়ে দেবে, কিন্তু কোনো ভ্যালু আছে কি? অথচ স্কুল যখন আরম্ভ হবে তখন স্যানিটাইজেশন নেই। এই জন্য স্যানিটাইজেশন সম্বন্ধে অত কথা আমি বললাম।
যদি গ্রহণযোগ্য মনে করেন আপনারা কথাটা নেবেন, আর না গ্রহণ হলে ছুঁড়ে ফেলে দেবেন, ডিলিট করে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আমার কথার কোনো যুক্তি আছে কি না? তা যেটা বলছিলাম যে 11টা বাজলো কিনা দেখি। হ্যাঁ, এবারে আমি বন্ধ করে দেবো এখানে 11টা পর্যন্ত। আবার কালকে বলবো। যেটা বলছিলাম যে আমাদের কিন্তু এখন ব্যবস্থা নিতে হবে কিভাবে আমরা ড্রপলেট থেকে নিজেদেরকে মুক্ত থাকব, তার বিধিগুলি কি হবে, নিজেদেরকে এগিয়ে আসতে হবে। এখনও আমি বলছি যে স্বাস্থ্য প্রশাসন, বিডিও প্রশাসন বা থানা প্রশাসনের ঠিক কেন ঢুকছেন না মস্তিষ্কে আমি বুঝতে পারছি না। যে স্বাস্থ্য শিক্ষার যেহেতু আগের থেকে আমাদের কারোরই নেওয়া নাই, কি শিক্ষিত কি অশিক্ষিত নেওয়া নেই, সেহেতু এটাকে করতে গেলে সচেতনতার ব্যাপারটাতে প্রচার একটা মস্ত বড় মাধ্যম, যেটাকে আমরা একবারে ভুলে গেছি। প্রচার একটা মস্ত বড় মাধ্যম, দয়া করে ভাবুন কথাটা। প্রচার বড় মাধ্যম। আর ওই যে ব্যবস্থাটা আমি বলেছিলাম বুথ ভিত্তিক একটা যুদ্ধকালীন ভিত্তিতে নতুন করে তৈরি, এটা একটা ভালো জিনিস ছিল। এটা যখন হয়নি, সেটা অবশ্য এই বুড়োটা চিন্তা ভাবনা, রাজাবাবু আমাকে খুব সাহায্য করেছিল, অ্যাকসেপ্টও করেছিল, সেও নতুন নতুন পরিকল্পনা দিয়েছিল। কিন্তু যেতে সেটা না হোক, কিন্তু এই মুহূর্তে যে প্রচারটা ভীষণভাবে দরকার। প্রচার আমরা প্রত্যেকটা এন্ডেমিকে আমরা করে এসেছি, ভীষণভাবে প্রচার করে এসেছি, ভীষণভাবে আমরা গ্রুপ মিটিং করে এসেছি, মাইক নিয়ে প্রচার করেছি। কিন্তু এখানে ওটা একেবারে যে কেন বন্ধ হয়ে গেল সারা ভারতবর্ষব্যাপী, আমি একেবারে বুঝতে পারছি না। তাই বলছি যে মানুষকে সচেতন করতে হবে, সচেতন করা ছাড়া যখন কোনো উপায় নেই। এবং এক্ষুনি এই ভাইরাস চলে যাবে তারও কোনো বাস্তবতা নেই একটা ভাইরাসে। আর ভ্যাকসিন নিয়ে যে আমরা আশাবাদী হয়ে আছি, সে ভ্যাকসিন কতটা কার্যকরী হবে, যখন হবে তখন হলে ভালো, কিন্তু তার অনেক রকম হিন্ড্রান্স রয়েছে, মানে বাধা বিপত্তি রয়েছে। আর তারপরে আবার বলছি হলে যদিও সেরকম বেরোয়, সরকারিকরণ হতে হতে সারা পৃথিবী হুমড়ে আছে যে একটা ভ্যাকসিন যদি পাওয়া যায় রোগের হাত থেকে মুক্ত সবাই হবে। তো আমাদের সাধারণ মানুষদের সরকারিকরণে সবাই মানে জন্ম হলে যেমন BCG টিকা পাই, টিপুট অ্যান্টিজেন পাই বিনা পয়সা, ওটা যে বিনা পয়সা পেয়ে যাব, কারণ সবাই টেস্টটাই হচ্ছে না, আমরা টেস্টটাই সবাই করতে পারছি না। ওই যেটা আমাদের অ্যান্টিবডি আছে কি না, শুধু আমরা শুধু চিৎকার করছি টেস্ট 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 টেস্ট। টেস্ট করা হয়তো কোথায়? এই টেস্টের কোনো মানে আছে? আবার সে কথাটা ঘুরে বলছি, এই টেস্টের কী লাভ? করলে সবাইকে তো করতে হবে। চন্দন পণ্ডার ঘর সবাই তার টেস্ট করা হলো, আর যোগেন বেড়ার ঘরটা বাকি থেকে গেল। রাজাবাবুর ঘর করা হলো, তার পাশে সোমনাথের ঘরটা বাকি থেকে গেল। সবার তো করা হচ্ছে না, করলে সবার করতে হবে, তখনই টেস্ট হবে, দিয়ে আইসোলেশন হবে, আইসোলেট করে তাদের আবার কোভিড টেস্ট করা হবে, বা করে তাদের একটা কোয়ারেন্টাইন ব্যবস্থা করে করা হবে। তবে একটুকু টেস্ট করে হবে? আমাদের ভারতবর্ষে 130 কোটি লোকের সেই টেস্ট করার মতন বাস্তবতা নাই। তো সেইখানে আমি একটা উল্টা চিৎকার করছি যে শিক্ষা, এডুকেশন, হেলথ এডুকেশন, হাজারবার বলছি এডুকেশন, যেটা টেস্ট বলে আমরা সবাই চিৎকার করছি। ওই টেস্টের সমাধান হওয়ার ভালো জিনিস, কিন্তু এটাকে করে নেওয়ার বাস্তবতা নেই। কিন্তু এডুকেশনের তো বাস্তবতা আছে। এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা, জনসচেতনতা, তার কাছে বারে বারে গিয়ে জনে বারে রিপিট করে বলছি, কারণ আমরা করেছি, সুফল পেয়েছি, তাই বলছি। আসুন, পরে আমি আসছি, পরের কথা, অনেক কথা আছে, ধীরে ধীরে বলবো, বেশি নয়, 10 দিন মোট বলবো, আর 3-4 দিন বলবো। আমি এটা তো ভাববেন শুধু ডাক্তারবাবু করোনা করে বলবে বলে নানা রকম গল্প জুড়ে দিয়েছে। তো বাবা একটু বসে গল্প জুড়ে দিয়েছে, মানে একটু এটা সেটা করে প্রকৃত ব্যবস্থাটা যদি প্রকৃত কী অবস্থা, আমি যদি মন্দ বলে থাকি মন্দটা, ভালো বলে থাকলে ভালোটা,
সেটা যদি আমরা একটু পরস্পরে একটু সমৃদ্ধ হই, ভুল বললে সেটা বাদ দেবেন, ঠিক করে ঠিক করবেন। এগারোটা হয়ে গেছে, আর না, আবার আগামীকাল বলবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাই মিলে চেষ্টা করুন যে কী করে আমরা ড্রপলেট আটকাবো। এটা নিজেরাই ভাবুন, ড্রপলেট কী করে পরস্পরে যাতে ড্রপলেটটা না যায়, অর্থাৎ বাইরে যখন বেরোবো। সমস্ত ভুল মাস্কের ব্যাপার আমি যখন আসছি, এই মাস্ক পরে কোনো লাভ হচ্ছে না, জানেন তো। মাস্কের ইউজ হচ্ছে না, প্রপার ইউজ অফ যে মাস্ক, মানে মুখোশ মাস্ক না হতে পারে। আমি ধরে ধরে বুঝিয়ে দেবো, তার ফলে আটকানো যাচ্ছে না। মাস্কও ঠিক ইউজ হচ্ছে না, একটু টুক করে একটু বলে নিই, মাস্ক পরে আছে সবাই যখন রাস্তায় ঘুরছে, সবাই যখন উন্মুক্ত রাস্তায়, যেখানে কোনো ভাইরাসের গন্ধ নেই, সেখানে সবার মুখে মাস্ক। আর ঠিক যখন আমি চন্দনের সঙ্গে কথা বলতে যাব, কি রাজার সঙ্গে কথা বলতে যাব, কি আমার গৌরাঙ্গের সঙ্গে কথা বলতে যাব, বা স্যারের সঙ্গে কারোর কথা বলতে যাব, ঠিক সেই সময়টা মাস্কটা আমি কেউ নাই বলে খুলে রেখেছি। এরকম আমার মাস্কটা পরা আছে, এটা আমার পরা আছে একদম। যখন রাস্তা মোটর সাইকেল চালাচ্ছি ফাঁকা, কেউ নেই, এরকম মাস্ক পরা আছে। এবার এসে ডাক্তারবাবু, আমার হাতটা ভেঙে গেছে বাবু, হাতটা ভেঙে গেছে, ডাক্তারবাবু হাতটা ভেঙে গেছে, এখানে এটাকে ধরুন বলে এরকম বেশি এখন মুখের মধ্যে মুখ ঢুকিয়ে দেবে। ততক্ষণ কিন্তু মাস্ক পরা ছিল, তখন এরকম খুলে দেবে, তখন পড়েও গেছে অনেকের, মাস্ক আবার পুড়িয়ে নেয়। কিন্তু যখন পড়ার দরকার নেই তখন পড়ে আছে, যখন পড়া তার দরকার। কারণ আমার এই ডাক্তারবাবুরও তো থাকতে পারে রে বাবা, আমার থেকে তো তুমি নিয়ে নেবে। সেটা আমি প্রতিদিন আমার এই কটা সামান্য রোগীকে আমি বোঝাতে পারিনি, ঠিক সামনে এসে সে মাস্কটা খুলে দিবে। কোন সময় আমি মাস্কটা ইউজ করবো, আবার মাস্কটা দূষণমুক্ত মাস্ক আমি পরবো, সেটার নানা দিক থেকে গণ্ডগোল থেকে গেছে। এবং একটাই তো উপায় এখন, যে ড্রপলেট রোধ করা। এবার পরপর আলোচনা হবে এই ড্রপলেটকে আমরা রোধ করতে গেলে যে প্রতিবন্ধকতাগুলি সৃষ্টি হচ্ছে, সেই প্রতিবন্ধকতাগুলি আমরা কী করে ওভারকাম করি। নিজেদেরকে বাঁচতে হবে, নিজেদেরকে বাঁচার একটু নিজেদেরকে সচেতন হতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে, হয়ে আমাদেরকে বাঁচতে হবে। এ ভাইরাস এখন যাবে না। অতএব স্কুলের গরমের ছুটি গেল, স্কুল আরম্ভ হবে, সে হবে না। এখন আবার সরকার বাহাদুরদেরকেও চিন্তা ভাবনা করতে হবে, এ করোনাও থাকবে, তাদের জীবনযাত্রা স্বাভাবিক হবে কীভাবে, সেসব নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। আমি তো সেদিন আগে বলেছিলাম, এই যে শারীরিক দূরত্ব বজায় রাখা একটা মস্ত বড় ভালো উপায়। কিন্তু এখন আমার একটা পরামর্শ, যে শারীরিক দূরত্বটা বজায় না রেখে কিভাবে ড্রপলেটটাকে আমরা পরস্পরের মধ্যে আটকে দিতে পারি, সেই ব্যবস্থাটা করা। তবে সমস্যা হচ্ছে, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন না হলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। করা যায় শারীরিক দূরত্বটা না বজায় রেখে, সত্যিকারে যদি আমি ভালো করে মাস্ক পরি, কথা বলার সময় এটাকে করে রাখি, সে মাস্কের ইউজটা যদি ঠিক মতন করি, আটকানো যায়। কিন্তু সেটা হবে না, সেটাও হওয়ার বাস্তবতা নেই। কেননা আমাদের সে অভ্যাসে নেই, শিখতে ইচ্ছে নাই, পড়তে ইচ্ছা নাই। ছাত্রদের বললেও তাদের এমনভাবে শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, 2 লাইনে 1 লাইনে পড়া শেষ, টিক মেরে পড়া শেষ, টিক মেরে দিলে হয়ে গেল। কানে কানে ওই কিরে, এটা ঠিক হবে না, হবে নি, রহিম রাজা অমুক। ওদের বুঝি না বাবু এখনকার যে শিক্ষা ব্যবস্থা। তারপরে ছেলেদের পড়াশোনা করা, একটু গভীরে ঢোকা, বিষয়ের মধ্যে একটু বিশদভাবে যাওয়া, এই বাস্তবতাও শেষ। এই যে আমি বলছি এতক্ষণ, এ শোনার বাস্তবতাও নাই। অন্য সময় বহু ছেলে মেয়ে যারা আছে, এখন ওদের রাত্রি 1টা 1:30 ঘুমিয়ে বরং সেই টেলিফোনে গেম খেলবে, নানা রকম পুরস্কার, জন্মদিন, মৃত্যুদিন, বা তো কার কত বন্ধু হচ্ছিল, অমুক তমুক, এটা সেটা করবে। একটা সিনেমা দেখবে, সিনেমা দেখতেও হবে, বিনোদন আছে, এটা করতে হবে। কিন্তু আসল কথা যে আমি একটু গভীরভাবে না জানলে যে আমার মনের মধ্যে ঢুকবে না, এই বাস্তবতাটাই তো নাই। অত শিক্ষা ব্যবস্থা আনতে আমি বারে বলছি, অবশ্য পড়বে কি?
পড়ার বাস্তবতা তো নেই। তো সেটাও বিভিন্ন দিকের খুব সমস্যা এসে আমার দাঁড়িয়েছে। যাই হোক, আজকের আমি শেষ করি। শুভরাত্রি রইল। আবার শেষে বলছি, আমার প্রিয় দর্শক বন্ধু বা যাদেরকে মানে শেয়ার করছেন আপনারা, যদি করে থাকেন, আমি একটা অবশ্য পেজ করার ফলে সমস্ত বন্ধুদের আমি পাচ্ছি না। অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন, ফ্রেন্ড রিকোয়েস্ট করেছি, কিন্তু পেজটা একসঙ্গে গুছিয়ে রাখবো বলে টোটাল বক্তব্যটা, যার ফলে আমি আমার সমস্ত যে দর্শক বন্ধুরা আছেন, আমি একটু দয়া করে যদি ভালো লাগে টুকিটাকি একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই মিলে এটা একটু শুনতে পান। আমি আমার সমস্ত বন্ধুদের প্রথমে লিখে দিচ্ছি প্রতিদিন, যদি একটু কিছু ইয়ে হয় শোনার একটু মানে গণ্ডগোল হয়েছে এই পেজ করার পর। অনেকে যে ওই এমনি লাইভটা ভালো ছিল, তো অনেকেই শুনতে মানে যারা সমস্ত বন্ধু যারা হয়েছেন তারা শোনা থেকে বিরত থাকেন, তারা আবার লাইক করলে হবে। আমি তো ঠিক ফেসবুকে বুঝি না, যে যেমন যেটা বলছে সেটা করে ফেলেছি। যেহেতু এই জন্য প্রথম তিনটে কি চারটে যেটা এমনি লাইভে ছিল, আবার এটা তিনটে না চারটে এটা পেজে এলো, এইভাবে এটা খিচুড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এই দীর্ঘ বক্তব্য এই জন্যই রাখছি যে বিষয়ের মধ্যে ঢুকতে যেহেতু ফেলিও একটা কিছু পথ খুঁজে পাওয়া যায় কিনা, যদি একটা কিছু পাওয়া যায়, যেমন হবে আলাস্কা থেকে আজকের 80 বছর আগেকার মৃতদেহকে খুঁড়ে ফুসফুসের মধ্যে থেকে তারা নিয়ে আমার স্পেনিশ এই যে ফ্লু তার জিন আবিষ্কার করলো, সেরকম যদি এরকম আলোচনা করতে করতে আমরা কিছু একটা পথ খুঁজে পাই, এই জন্য চেষ্টা আর কি এটা নিয়ে। তবে আমি জানি আমার এই সমস্ত বক্তব্য শোনার বাস্তবতাও নাই, কারণ মানুষের শোনার ধৈর্য, পড়ার ধৈর্য কমে গেছে ভীষণভাবে। পাঠ্য ব্যবস্থা এমন হয়েছে, ছাত্রছাত্রীরা ঠিক ঠিক পড়া যাকে বলে করছেন না, বিষয়টা ছাড়া 100 কোনটা পেতে হবে, সেগুলো কি শুধু 100 আমরা পেতে গেলে একটা ছাত্রকে যেভাবে তৈরি হওয়া উচিত সেভাবে ছাত্র শুধু ওই বিষয়টার 100 পাচ্ছে, বাকি অন্যান্য দিক, তার ভদ্রতা, তার মানবিকতা, তার ভালোবাসা, তার যে পারিপার্শ্বিক অবস্থা, সমস্ত কিছু মিলে 100 পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু শিক্ষকদের। সেগুলো কিচ্ছু না, কিচ্ছু হয় না। অতএব আসুন না একটু আলোচনা করি এরকম একটু সমাধান করা যায় কিনা। আমরা সবাই ভালো থাকুন। আবার বলছি, দুশ্চিন্তা করবেন না, অযথা ভয় পাবেন না। কি করে বরং এটাকে আমরা ঠিকঠাক করি, নিজেরা ঠিক করি আসুন। এবং সরকার ও চেষ্টা করছেন তারা ওটা ঠিক করার জন্য, তাদের যে প্রোগ্রাম তাতে আমরা অংশগ্রহণ করি। একদিন নিশ্চয়ই এটা কেটে যাবে, তবে সময় লাগবে। আবার বলছি, দুশ্চিন্তা করলে প্রতিরোধ ক্ষমতা আমাদের কমিয়ে দেবে। একটি আমাদের হরমোন আছে অ্যাড্রেনালিন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, দুশ্চিন্তা করে প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আর রোগ থেকে আমরা মুক্ত হতে কম পারবো। শরীরকে যত ভালো থাকবে এবং প্রতিরোধ ক্ষমতা যত ভালো থাকবে, তত এই রোগের হাত থেকে আমরা মুক্তি পাবো। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার ঠিক 10টায় আমি আরম্ভ করার চেষ্টা করব। নমস্কার, নমস্কার।